হ্যালো বন্ধুরা, সিনে সিরিজ আলাপন চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমরা অল অফ আস আর ডেড এর সিজন 1 এর পঞ্চম এপিসোড এক্সপ্লেনেশন করেছিলাম। আজ আমি ষষ্ঠ এপিসোড আপনাদের জন্য ব্যাখ্যা করব। তো যারা এখনো আগের এপিসোডগুলো দেখেনি তারা এখনই ডেসক্রিপশনে থাকা লিংকে গিয়ে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতেই আমরা একটা অতীতের কাহিনী দেখতে পাই, যেখানে মিস্টার লি এই ভাইরাসটা নিয়ে কাজ করছিল, আর সেখানে মিস্টার লি তার ল্যাপটপে ভিডিও রেকর্ড করছিল, যেখানে তিনি এই ভাইরাসটির নাম দিয়েছিলেন জোনাস ভাইরাস। এরপর দৃশ্য পরিবর্তন হয় আর ছাদে থাকা সেই ছেলেটাকে দেখতে পাই, যে কিনা তখন একাই ছাদে অবস্থান করছিল আর কিছু কাঠের সাহায্যে বড় করে SOS লিখছিল, যাতে উপরে উঠতে থাকা পুলিশের হেলিকপ্টারগুলো লেখাটি দেখতে পায় এবং কেউ যেন তাকে উদ্ধার করতে আসে। অন্যদিকে আমরা সেই 4 জন স্টুডেন্টকে দেখতে পাই, যারা তখনও জম্বিদের সাথে ফাইট করে আর্চারি রুমে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কেননা তারা চিন্তা করছিল আর্চারি রুমে থাকা টেলিফোনের মাধ্যমে তারা সাহায্য চাইবে, কিন্তু সেটা কাজ করছিল না, কারণ সরকার আগে থেকেই সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এরপর দৃশ্য পরিবর্তন হলে সানকে দেখতে পাই, যাকে গত এপিসোডে স্কুলের মিউজিক্যাল রুমে দেখেছিলাম, আর ওই রুমে একটা জম্বি উপস্থিত ছিল যাকে সান মারার চেষ্টা করছিল, কিন্তু অলরেডি জম্বিটা পিয়ানোর নিচে আটকা পড়ায় সান তাকে আর মারে না। তখন ওই মুহূর্তে ওই রুমের সাথে ছোট্ট একটা রুমে নাইয়াংকে দেখতে পাই এবং চুপি চুপি সে সানকে দেখছে, আর সে যেখানে লুকিয়ে ছিল সেখানে অনেক খাবার মজুদ ছিল, অর্থাৎ নাইয়াং এখানে ভালোই ছিল। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে তার সাথে থাকা ম্যাডামের তাহলে কি হলো, সেটা না হয় আমরা পরে জানবো। অন্যদিকে অঞ্জ সৈয়ক যে রুমে ছিল সেখানে একটা মেয়ে জানালা থেকে লাফ দিয়ে সুইসাইড করতে চেয়েছিল, কারণ গত এপিসোডে দেখেছিলাম তার বাবা মা গাড়িতে জম্বিতে আক্রমণের কারণে তারাও জম্বি হয়ে গিয়েছিল। তখন সবাই তাকে কোনোরকম ভাবে আটকায় আর অঞ্জ তাকে আলাদা রুমে নিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করে। তখন ভুলবশত তাদের হাতে চাপ লেগে সেখান থেকে একটা মাইক অন হয়ে যায়। তখন সেখানে থাকা পাশের রুমের স্টুডেন্টরা তাদের বিকট সাউন্ড শুনতে পায়, আর এটা দেখে প্রেসিডেন্ট নামরার মাথায় একটা বুদ্ধি আসে। আর এখানে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, নামরা শুধু ক্লাস প্রেসিডেন্ট ছিল না, কারণ সে অত্যন্ত বুদ্ধিমতী এবং ম্যাচিউরড মেয়ে ছিল। তারা সেখানে বোর্ডের উপর একটা ম্যাপ তৈরি করে আর সেখানে প্ল্যান করে যে স্কুলের বাম পাশে সব মাইক অন করে দিবে, তাহলে সমস্ত জম্বিগুলো সেই আওয়াজটাকে ফলো করে সেই দিকে চলে যাবে আর ডান দিক থেকে বেরিয়ে মিউজিক্যাল রুমে সানের কাছে চলে যাবে, আর তারপর সানকে সাথে নিয়ে স্কুলের ছাদে চলে যাবে। তো আইডিয়া অনুযায়ী তারা কাজ শুরু করে দেয়, কিন্তু প্রবলেম হলো তারা এখানে মিউজিক চালাবে কি করে, কারণ এখানে তো ইন্টারনেট নাই। তো ভাগ্যক্রমে তারা সেখানে একটা ডিভিডি ডিস্ক পায়। এরপর তারা সানকে উদ্দেশ্য করে মাইকে বলে, তুই যেখানে আছিস সেখানে যেন নিরাপদে থাকিস, আমরা আসছি তোর কাছে। এখানে তাদের ওই কথা সানের সাথে সাথে গুইনামও শুনতে পায়, ফলে গুইনামও তাদের লোকেশনের ব্যাপারে জেনে যায়। গুইনাম বুঝতে পারে এটা অ্যানাউন্সমেন্ট রুম থেকে করা হচ্ছে, তাই সে আগে সেই দিকে রওনা দেয়। এখন স্পিকারে গান শুরু হওয়ার সাথে সাথে জম্বিগুলো সেই দিকে যাওয়া শুরু করে, ফলে পরিকল্পনা মোতাবেক তাদের রাস্তাও পরিষ্কার হয়ে যায়। তারা যখন রুম থেকে বের হয় তখন দেখে একটা জম্বি সেখানে দাঁড়িয়েছিল, কারণ জম্বিটা কানে শুনতে পেত না, ফলে জম্বিটা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়ালের সাথে মাথা ঠোকায়। এরপর চুপি চুপি সেই জম্বিটার পেছন দিয়ে তারা যেতে থাকে। তখন আচমকা ওই জম্বিটা তাদের শব্দ পেয়ে যায় আর তাদের দেখে ফেলে। তারপর আবারও তারা জম্বিদের হাত থেকে পালাতে শুরু করে, আর সৈয়ক বাকিদের যেতে সাহায্য করে আর সে ওই জম্বিদের সাথে একা লড়াই করে। সৈয়ক আসলে স্কুলের একজন দক্ষ ফাইটার, যার কারণে সব মেয়েরা তাকে একটু বেশি পছন্দ করে। এদিকে গুইনাম অ্যানাউন্সমেন্ট রুমে চলে আসে আর সেখানে সে কাউকে না পেলেও তাদের সেই তৈরি ম্যাপ দেখতে পায়, আর এটা দেখে সে বুঝে যায় তারা কোন দিকে গিয়েছে। ওদিকে সৈয়ক সেই জম্বির সাথে ফাইট করে পেরে উঠছিল না। তখন সেখানে গুইনাম তাকে বাঁচায় আর জিজ্ঞাসা করে সান কোথায় আছে। তখন সৈয়ক বলে, তোর কি দরকার? গুইনাম বলে, আমি তাকে মারবো। সৈয়ক বলে, এমনটা করিস না। এরপর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এমনিতেই তো এই ভাইরাস তৈরি করা হয়েছিল রাগ বাড়ানোর জন্য, আর এখানে গুইনাম রেগে আগুন হয়ে গিয়েছিল, তাই সে সৈয়ককে উড়াধুরা মারতে থাকে। কারণ সৈয়ক তো জানে না যে গুইনাম জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বি হয়েছে, যার কারণে তার শক্তি আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। তখন সেখানে নামরা চলে আসে সৈয়ককে বাঁচানোর জন্য, আর গুইনামকে পেছন থেকে মারতে লাগে। আর এই সময় গুইনাম নামরার হাতে কামড়ে দেয় এবং মারতে থাকে। এটা দেখে সৈয়ক প্রচন্ড রেগে যায় আর তাকে সেখান থেকে একটা জানালা দিয়ে একদম নিচে ফেলে দেয়। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা সেই 4 জন স্টুডেন্টকে দেখতে পাই, যারা তাদের গন্তব্যে পৌঁছে গিয়েছে প্রায়, আর জম্বিগুলো তাদের উপর আক্রমণ করেই যাচ্ছিল। আর সেই সময় আর্চারি রুমের তালাটা খুলছিল না। এরপর তারা অনেক কষ্ট করে তালা খুলে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ওখানে স্বাস্থ্যবান ছেলেটার পেটে একটা কাঠের টুকরো ঢুকে গিয়েছিল। এইদিকে সবাই মিউজিক্যাল রুমে পৌঁছে গেছে। অঞ্জ এবং সান একে অন্যকে দেখে অনেক খুশি হয়। কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে নামরার হাতে জম্বি কামড়িয়েছে, আর এটা দেখে তারা মারাত্মকভাবে ভয় পেয়ে যায়। এরপর দৃশ্য সেখান থেকে পরিবর্তন হয়ে চলে যায় কোয়ারেন্টাইন সেন্টারে, যেখানে অঞ্জর বাবা ও পলিটিশিয়ানরা ছিল। এখানে মানুষের তুলনায় খাবারের পরিমাণ খুবই কম ছিল, যার কারণে সেখানে থাকা সবার অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এখানে অঞ্জর বাবা ওই স্থান থেকে বেরিয়ে অঞ্জর কাছে যেতে চাইছিল, কিন্তু সেখানকার গার্ডরা সেখান থেকে বের হতে দিচ্ছিল না। তখন পলিটিশিয়ানের রুমে দুজন গার্ড খাবার নিয়ে আসে, আর অঞ্জর বাবা এখান থেকে পালানোর একটা আইডিয়া আসে, তাই সে গার্ডগুলোকে মারে আর তাদের ড্রেস পরে আর সেখান থেকে বাইরে চলে যায়। এদিকে মিউজিক্যাল
মিউজিক্যাল রুমে নামরার এই অবস্থা দেখে সান প্রথমে তাকে মারতে চায়, আর এখানে সান একটু বেশি উত্তেজিত হয়ে পড়েছিল। এখানে সৈয়ক নামরার পক্ষে ছিল, কেননা সে প্রথমত তাকে অনেক ভালোবাসে আর সে চাইছিল না তার কোনো ক্ষতি হোক। এর উপর আবার নামরা তাকে বাঁচাতে গিয়েই আহত হয়েছে, আর সবচেয়ে বড় কারণ ছিল যে গুইনাম জম্বি ছিল না, সে সম্পূর্ণ সুস্থ ছিল। তাই সৈয়কের মতে গুইনামের কারণে প্রেসিডেন্টের জম্বি হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু সান এখানে জানায় যে সে নিজের চোখে গুইনামকে জম্বিদের অ্যাটাক হতে দেখেছে। তাই সান এখানে শতভাগ নিশ্চিত যে গুইনাম এতক্ষণে জম্বি হয়ে গেছে, আর তার কামড়ের কারণে নামরাও খুব শীঘ্রই জম্বিতে পরিণত হয়ে যাবে। আসলে তারা তো এখানে গুইনামের ব্যাপারে কিছুই জানতো না, ফলে এই নিয়ে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এক পর্যায়ে মারামারি বেঁধে যায়। নামরার এসব ঝগড়া মোটেও ভালো লাগছিল না, সে তখন সেখান থেকে বের হয়ে যেতে চাইছিল, তবে সৈয়ক তাকে আটকায় আর তাকে নিয়ে জানালার কাছে আসে আর সবাইকে উদ্দেশ্য করে বলে যদি নামরা সত্যি সত্যি জম্বিতে পরিণত হয়ে যায় তাহলে সে নিজে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। এখানে সৈয়ক যেমন নামরাকে বাঁচানোর জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল, অন্যদিকে সান নামরাকে সেখান থেকে মেরে ফেলতে প্রস্তুত ছিল, কেননা সান এখানে সবার কথা চিন্তা করে আর কাউকে হারাতে চায় না। আর ঠিক এমনটাই হয়, নামরা ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে, যে ব্যাপারটা সৈয়ক খেয়াল করে না। নামরার ব্রেন ধীরে ধীরে কাজ করা বন্ধ হয়ে জম্বিতে কনভার্ট হচ্ছিল আর সৈয়ককে তার খাবার মনে করছিল। এমন সময় সৈয়ক তাকে খুশি ফেরানোর জন্য তার নাম ধরে ডাকে। এদিকে সান এটা দেখে নামরার উপর আক্রমণ করতে গেলে সৈয়ক তাকে বাঁচিয়ে নেয়। এরপর সৈয়ক ও সানের মধ্যে আবারও মারামারি শুরু হয়ে যায়, আর এখানে নামরা মুহূর্তেই স্বাভাবিক হয়ে যায়। এমন পরিস্থিতিতে অঞ্জ ও সৈয়কের পক্ষ নেয়, যার ফলে সান আরো বেশি রেগে যায় আর বলে বসে যে অঞ্জ সৈয়ককে পছন্দ করে বিধায় তার পক্ষ নিচ্ছে। তখন অঞ্জ সবাইকে বোঝানোর চেষ্টা করে যে হয়তো এই ভাইরাস সবার শরীরে কাজ করে না, তাই হয়তো গুইনামকে জম্বিতে কামড়ানোর পরেও স্বাভাবিক ছিল, আর তার কামড়ানোর কারণে হয়তো নামরা জম্বিতে পরিণত হবে না। এখন সবাই মোটামুটি অঞ্জর কথা মেনে নেয়, কিন্তু নামরার এইসব ঝগড়াঝাটি মোটেই ভালো লাগছিল না, তাই সে অন্য রুমে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সে সৈয়ককে বলে তাকে শেষবারের মতো তার নাম ধরে ডাকতে, কারণ সৈয়ক সবসময় তাকে প্রেসিডেন্ট বলে ডাকতো। তাই সৈয়ক নামরার এই ইচ্ছেটা পূরণ করে দেয়, ফলে নামরা খুশি হয় আর এখান থেকে চলে যেতে চায়। আর সৈয়ক তাকে আবারও আটকে নেয় এবং নিজের হাতের সাথে তার হাত বেঁধে দেয়, যাতে জম্বিতে পরিণত হয়ে গেলেও সে কারো ক্ষতি করতে না পারে। আর এইভাবে থাকলে নামরাকে অন্য রুমে যেতে হবে না। আর এই দৃশ্যের মাধ্যমে বুঝতে পারি সৈয়ক নামরাকে কতটা পছন্দ করে। তার সাথে সাথে নামরাও সৈয়ককে ভালোবাসতে শুরু করে। এদিকে না ইয়াং পাশের রুম থেকে তাদের সব কথা শুনছিল, আর যাতে তারা বুঝতে না পারে সে এখানে আছে তাই সে চুপ করে থাকে। অন্যদিকে 4 জন স্টুডেন্টের মধ্যে একজন আহত হওয়াতে তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিল, আর তারা যে এত কষ্ট করে এখানে আসলো এতে তাদের কোনো লাভ হলো না, কারণ সরকার তো আগে থেকেই টেলিফোন ইন্টারনেট অফ করে দিয়েছিল। এরপর দৃশ্য পরিবর্তন হলে সেই ডিটেকটিভকে দেখতে পাই, যার কাছে ওই ভাইরাসের অ্যান্টিডোটের ব্যাপারে তথ্য ছিল, আর সে ওই বাচ্চাটাকে নিয়ে ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। কিন্তু বাইরে যাওয়ার পর তারা সেখানে আরো একটি ছোট্ট মেয়েকে দেখতে পায় যে এখনো সুস্থ ছিল। তাই ডিটেকটিভ ওই মেয়েটাকে নিয়ে আবারও রেস্টুরেন্টে প্রবেশ করে। তখন মেয়েটি তাকে জানায় তার মাও বাইরে আছে, আর সে তার মায়ের কাছে যেতে যায়। তখন ডিটেকটিভ সেখানে লক্ষ্য করে ওই মেয়েটির মা জম্বিতে পরিণত হয়ে গেছে। এইদিকে মিউজিক্যাল রুমে থাকা স্টুডেন্টরা অনেক বেশি ক্ষুধার্ত হয়ে পড়েছিল, আর তারা এখানে বিভিন্ন ধরনের খাবারের কথা বলছিল, যা শুনে নয়ং এর মন নরম হয়ে যায় আর সে বাইরে আসতে চাইছিল। কিন্তু তখন সে শুনতে পায় বাইরের সবাই তাকে নিয়ে কথা বলছে, যার কারণে সে দরজা খুলতে গিয়েও খোলে না। এরপর তারা সেখানে সেই রুম থেকে কিছু আওয়াজ পায়, আর সেটার দিকে গিয়ে দেখে এটা ফুড স্টোর রুম। তারা সেটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু তাদের ভাঙাভাঙি শব্দে জম্বিগুলো তাদের রুমের দিকে আসতে শুরু করে। অন্যদিকে নাইয়াং দরজা বন্ধ করে সেই রুমের ভিতরে এক কোনায় বসেছিল। এরপর দৃশ্য পরিবর্তন হলে অঞ্জুর বাবাকে আবার দেখতে পাই, যে কিনা ওই সেন্টার থেকে ড্রেস পরে পালানোর পথ খুঁজছিল তার মেয়েকে বাঁচানোর জন্য। পথ খুঁজে পেলেও যখন সে পালানোর চেষ্টা করে তখন পুলিশ তার পিছু করে আর গুলি করতে থাকে, আর যার ফলে অঞ্জুর বাবা পানিতে ঝাঁপ দেয় আর তার গায়ে একটা গুলি বিদ্ধ হয়। আর ওইদিকে সান ও বাকিদের দেখতে পাই যারা নিজেদের বাবা মাকে উদ্দেশ্য করে কিছু ভিডিও রেকর্ড করে, কারণ তারা এখানে বেঁচে ফেরার আশা প্রায় ছেড়ে দিয়েছিল। তাই সবার মতো অঞ্জু তার বাবাকে উদ্দেশ্য করে ভিডিও রেকর্ড করে, আর এমনই এক ইমোশনাল দৃশ্যের মধ্যে দিয়ে এই এপিসোড শেষ হয়। তো বন্ধুরা, পরবর্তী এপিসোডে কি অঞ্জুর বাবাকে দেখতে পাবো তা জানতে হলে পরবর্তী এপিসোডগুলো দেখতে হবে। তো আপনারা যদি নেক্সট এপিসোডগুলো মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্টস করে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।